দেখো উদ্ভিদ সাহিত্যের মধ্যে আমরা কিছু সিকিউ দেখি, বোর্ড সিকিউ। তাহলে ফার্স্টে আমরা লবণ পরিশোষণ নিয়ে কিছু সিকিউ দেখি। হ্যাঁ, কেন টপিক ওয়াইজ ভাগ করা আছে। দেখো ফার্স্টে দেখতেছো যে একটা প্রক্রিয়া এক, এবং মোটা করে তাহলে এখানে আমাদের কোনো কি নাই, বাহক নাই, ক্যারিয়ার নাই, ক্যারিয়ার। তাহলে এখানে আয়ন আছে, আয়নগুলো এখান থেকে এখানে চলে যাচ্ছে, বুঝতেছো? এটা হচ্ছে বাহিরে, এটা হচ্ছে ভিতরে। মানে ধরো যে এটা হচ্ছে একটা কোষ, হ্যাঁ, এটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষের মেমব্রেন না? এই মেমব্রেনটাকে, এই মেমব্রেন এদিকে হচ্ছে ভিতরে, এদিকে হচ্ছে বাইরে। এটাকে আমরা জুম করলাম, ধরো এই জুম করলে তুমি এরকম একটা সিচুয়েশন পাবা। এই যেটা হচ্ছে যে মেমব্রেন, মেমব্রেনের মধ্যে এটা হচ্ছে যে বাহিরে, এটা হচ্ছে ভিতরে। তাহলে এখান থেকে আয়নগুলো এই পাশে চলে আসছে আর কি, বুঝছো? তো এখানে দেখতেছো যে একটা তাও এরকম প্রসেস, মানে আয়নগুলো আস্তে আস্তে, আয়ন মানে আলটিমেটলি লবণ আর কি, লবণ পরিশোষণ নিয়ে পড়াশোনা করা হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটা বাহক আছে, বাহক বা ক্যারিয়ার। তো এটিপি খরচ হয়, একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবা যেখানে এটিপি খরচ হয় এটা সক্রিয় পরিশোষণ। এটা কি পরিশোষণ? সক্রিয়। যেখানে এটিপি খরচ হচ্ছে না, সিম্পলি এ পাশ থেকে বাইরে চলে আসতেছে, এটা হচ্ছে যে তোমার অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ প্রসেস আর কি। ইনঅ্যাক্টিভ প্রসেস মানে কি? নিষ্ক্রিয় পরিশোষণ। ঠিক আছে একদম। তাহলে এভাবে ফার্স্টে তোমাকে সিকিউরিটি ধরতে হবে। তুমি এখানে ডিরেক্ট বলা থাকবে না যে সক্রিয় পরিশোষণ নিয়ে আলোচনা করো বা নিষ্ক্রিয় পরিশোষণ নিয়ে আলোচনা করো, তাহলে তোমাকে হিন্টস দিয়ে বুঝতে হবে। তো আমরা জানি এটিপি কোথায় খরচ হয়, এটিপি কোথায় খরচ হয়? যেখানে তোমার সক্রিয় পরিশোষণের আরেকটা বিষয় কি, তোমার এটা হচ্ছে যে অ্যাগেন্স্ট ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, মানে হলো তোমার যেদিকে ঘনত্ব কম ওইখান থেকে বেশির দিকে যাইতে পারে। খেয়াল করো, তাহলে এখানে একটা খেয়াল করো তো, এদিকে কয়টা ডট দেওয়া আছে? 6টা। বাট এখানে কয়টা ডট দেওয়া আছে? 2 4 6, অনেকগুলো না? তাহলে এটা হচ্ছে এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, মানে হলো নর্মালি তুমি কি জানো ব্যাপন কীভাবে হয়? ব্যাপন হয় হলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ব্যাপন, এটা হচ্ছে নর্মাল ব্যাপন। এই নর্মাল ব্যাপনটা হচ্ছে যে তোমার নিষ্ক্রিয় পরিশোষণ। বাট তুমি যখন শক্তি প্রয়োগ করবা, মানে এটিপি খরচ করবা, তখন এটা উল্টাও হইতে পারে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, এবং এটা হচ্ছে সক্রিয়। ঠিক আছে, এই যেখানে দেখো এটা হচ্ছে যে কম থেকে বেশির দিকে যাচ্ছে, এই যে কম থেকে কোন দিকে যাচ্ছে? বেশি। তাহলে এটা একটা হিন্টস। তাহলে এখানে দুইটা হিন্টস দিয়ে আমরা তিনটা হিন্টস টোটাল। একটা হচ্ছে যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, তার মানে এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এরপর আরেকটা হিন্টস হচ্ছে যেখানে বাহক বা ক্যারিয়ার আছে, আরেকটা হিন্টস হচ্ছে যে এটিপি খরচ হয়। আর কিছু না বুঝো তুমি এটিপি দেখেই বুঝে ফেলতে পারবে যে এটা সক্রিয় পরিশোষণ। আচ্ছা, তাহলে প্রশ্নটা আশা করি বুঝছো। এরপরে প্রক্রিয়া 2 এর আধুনিক ধারণার মতবাদটি ব্যাখ্যা করো। তাহলে প্রক্রিয়া 2 মানে হলো বুঝছো সক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ আধুনিক মতবাদ হচ্ছে যে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আমি চিত্রটা ভালো মতো করে বোঝাই দিই, তোমরা এগুলো নিজে থেকে অটোমেটিক্যালি লিখতে পারবা। ঠিক আছে, জাস্ট চিত্রটা ভালো মতো করে একটু বুঝো। ফার্স্টে এই চিত্রটা হুবহু সেমভাবে আঁকবা। ঠিক আছে, বাসায় একবার প্র্যাকটিস করো। ফার্স্টে এটা হচ্ছে যে আমার এটা কোষ, এই কোষের ভিতরের অংশ, এটা হচ্ছে যে বাইরের অংশ, এটা কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিটাকে আমরা এখানে আঁকলাম। ঠিক আছে, তাহলে এখানে একটু বলে দিলা, এটা তুমি একটু লিখে দিও, এখানে মেনশন করেন। এটা হচ্ছে যে ভিতরে, এটা হচ্ছে যে বাইরে, কোষের বাইরে, বুঝছো? এই যে কোষের বাইরে এটা, আর কোষের ভিতরে এটা। তাহলে ফার্স্টে কোষের ভিতরের ঝিল্লিতে তোমার এখানে হাইড্রোজেন আয়ন যেটা আছে, এটা পাম্প করবে। এটা কি করবে? পাম্প করবে। এই জন্য এটা প্রোটন পাম্পের মতবাদও বলে থাকি আমরা। হোয়াট ইজ দ্য মিন বাই হাইড্রোজেন আয়ন? এটা হচ্ছে যে মূলত প্রোটন। ঠিক আছে, এটা মূলত কি? প্রোটন। তাহলে এই প্রোটনটা এখানে কী হবে? পাম্প হবে। এই যে প্রোটনটা এদিকে পাম্প হলো, এদিকে চলে আসলো। আসার সময় দেখো এটিপি খরচ হয়ে গেছে, কিন্তু এটিপি প্রডিউসেস অ্যাডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট। হোয়াট ইজ দ্য মিন বাই এডিপি? এটিপি মানে হলো, এই যে এটিপি মানে হলো ট্রাই, মানে 3টা ফসফেট আছে। এডিপি মানে হলো ডাই, মানে 2টা ফসফেট আছে, আর এদিকে একটা ইনঅর্গানিক ফসফেট। তাহলে 2টা প্লাস একটা ইজ ইকুয়াল টু 3টা, তাহলে ট্রাইফসফেট মিললো না? তাহলে সবসময় দেখবা এটিপি ভেঙে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়, কিংবা এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তোমার এটিপি তৈরি হয়। ঠিক আছে, এই যে এদিকে 2টা ফসফেট, এদিকে একটা ফসফেট, 2টা মিলে ট্রাইফসফেট বা 3টা ফসফেট তৈরি হয়। যাই হোক, তাহলে এখানে এটিপি খরচ হওয়ার মানে হলো এটা আলটিমেটলি সক্রিয়। এটা কি? এটা হলো একটা সক্রিয় পরিশোষণ গেল। তাহলে আমরা বুঝছি এখানে এটিপি খরচ করে প্রোটনটা মূলত পাম্প হলো, এবং যেটা দিয়ে পাম্প হলো সেটা হচ্ছে যে ইউনিপোর্ট। এটা কি? এটা ইউনিপোর্ট। আমি অনেক বিস্তারিত বলতেছি, তুমি জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, আমি লাস্টে গিয়ে সামারি করে দিব। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে ইউনিপোর্ট। হোয়াট ইজ এ মিন বাই ইউনি?
ইউনি মানে হচ্ছে যে জাস্ট একমুখী চলন, এখান থেকে জাস্ট হাইড্রোজেনটা পাশে যাবে, এখানে হাইড্রোজেনের সাথে অন্য কিছু চাইতে পারবে না, ঠিক আছে। গেল, তাহলে এই পোর্টটা দিয়ে সেদিকে গেল, ঠিক আছে। এই পোর্ট, এয়ারপোর্ট বলো না তোমরা, হোয়াট ইজ মিন বাই এয়ারপোর্ট, যেখানে এরোপ্লেন এসে পোর্ট করে, হ্যাঁ। তো এই যে এটাও একটা পোর্ট, এটার মাধ্যমে যাবে আলটিমেটলি। আমরা এক দেশ থেকে অন্য দেশে যাই কীভাবে? পোর্টের মাধ্যমে, এয়ারপোর্টের মাধ্যমে। তো এটাও একটা পোর্ট হিসেবে কাজ করবে, যেই পোর্টের মাধ্যমে আলটিমেটলি তোমার এখান থেকে এদিকে যাবে। ওকে, তাহলে একটা পোর্ট হিসেবে কাজ করতেছে এটা, এবং এটার নাম হচ্ছে ইউনিপোর্ট। তাহলে হাইড্রোজেনটা এপাশে গেল। আচ্ছা, হাইড্রোজেন গেল মানে কি? এপাশে একটা পজিটিভ কমে গেল, এপাশে একটা পজিটিভ বেড়ে গেল। তাহলে এই পাশে যে পজিটিভ একটা বেড়ে গেল, এখানে ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো না, মানে এপাশে আয়নের একটা বৈষম্য তৈরি হলো না। এই আয়নের বৈষম্যের জন্য এদিকে একটা পটাশিয়াম আয়ন এপাশ থেকে এপাশে চলে যাবে, বুঝছো? তাহলে একটা হাইড্রোজেন আয়ন এপাশ থেকে এপাশে চলে আসার জন্য তোমার এদিকে একটা পজিটিভ কমে গেল, এদিকে একটা পজিটিভ বেড়ে গেল, এবং এটার জন্য পটাশিয়াম আয়ন তোমার এপাশ থেকে এপাশে চলে যাবে, পটাশিয়াম আয়ন এপাশ থেকে এপাশে চলে যাবে। এখন এই যে পটাশিয়াম আয়ন তো গেল, এখন পটাশিয়াম আয়ন যাওয়ার জন্য তোমার এখানে আলটিমেটলি এটা হচ্ছে ইউনিপোর্ট দিয়ে যাবে। অন্যদিকে এদিকে হাইড্রোজেন আয়ন অনেক বেশি চলে আসাতে এদিকে হাইড্রোজেন আয়নের ঘনত্ব অনেক বেশি বেড়ে যায়। অনেক বেশি বেড়ে গেলে হাইড্রোজেন আয়ন আবার উল্টামুখী যাত্রা শুরু করে, আবার সে পাশ থেকে পাশে চলে যাবে। এবং এখন সে আর একা যায় না, এখন সে কো ট্রান্সপোর্টার দিয়ে যাবে। এই ট্রান্সপোর্টারের নাম কি? এই ট্রান্সপোর্টার নাম হচ্ছে কো ট্রান্সপোর্টার। এটার নাম কি? কো ট্রান্সপোর্টার। কো ট্রান্সপোর্টার মানে হলো দুইটা একসাথে যাওয়া, মানে হাইড্রোজেন তখন আর একা যায় না, হাইড্রোজেন একটা অ্যানায়নকে সহ সাথে নিয়ে যায়। এটি হচ্ছে প্রসেস। তাহলে আমি একবার সিম্পলি সামারি করি। ফার্স্টটা হচ্ছে হাইড্রোজেনটা এপাশ থেকে এপাশে যাবে, বুঝছো? হাইড্রোজেনটা এপাশ থেকে এপাশে যাবে, বা তুমি এভাবেও এক্সপ্লেন করতে পারো বিষয়টা আরও সহজভাবে। ফার্স্টে হাইড্রোজেনটা এপাশ থেকে এপাশে গেল, হাইড্রোজেনটা এপাশ থেকে এপাশে যাওয়ার জন্য হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে গেল না, এদিকে হাইড্রোজেনের ঘনমাত্রাটা বেড়ে গেল। এখন হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে যাওয়ার জন্য তাহলে এপাশ থেকে আবার হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে গেলে এপাশ থেকে এসে আবার হাইড্রোজেন ব্যাক করবে। তাহলে দেখো ব্যাক করছে, তবে ব্যাক করছে সে একা ব্যাক করে নাই, ব্যাক করছে সে অ্যানায়নকে একটা সাথে নিয়ে ব্যাক করছে। কেন? কারণ এটা একটা কো ট্রান্সপোর্টার, এখানে অ্যানায়ন সহ যাবে, তাহলে অ্যানায়নকে নিয়ে গেল। এখন তুমি যদি এক্সট্রা একটা অ্যানায়ন নিয়ে গেলা, ওই অ্যানায়নকে প্রশমিত করার জন্য এখানে ক্যাটায়নও চলে যাবে, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে। এটা হচ্ছে প্রসেস, বুঝতে পারছো? তাহলে একটা হাইড্রোজেন আগে পাম্প হবে, ওই হাইড্রোজেনকে প্রশমিত করার জন্য, যেহেতু এখানে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে কিংবা পজিটিভিটি বেড়ে যাচ্ছে, ওটা নিউট্রালাইজ করার জন্য হাইড্রোজেন এপাশ থেকে পাশে যাবে। তবে হাইড্রোজেন একা যাবে না, হাইড্রোজেন একটা অ্যানায়নকে সাথে নিয়ে যাবে, এবং ওই অ্যানায়নকে প্রশমিত করার জন্য একটা ক্যাটায়ন এপাশ থেকে পাশে চলে যাবে। সিম্পল, এটা হচ্ছে যে প্রসেস, ঠিক আছে? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার মত খুবই গুরুত্বপূর্ণ এটা। এখন আমি যে কথাবার্তাগুলো বলছি, এখন তুমি জাস্ট এটা এক্সপ্লেন করবা নিজের ভাষায়, বইয়ের ভাষায় লেখার খুব একটা প্রয়োজন নেই। তোমাকে টিচার এটা দেখে মার্ক দেবে, কিংবা তুমিও বোঝাও মূলত এটা দেখে, ঠিক আছে? এরপরে কি বলছে? সাদৃশ্য বৈসাদৃশ্য। তাহলে অনেকগুলো তো আমরা এখানেই দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য বলে দাও, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তাহলে এখানে পার্থক্য কী মূলত দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, বাট এটা হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, উল্টা। একটা পার্থক্য হলো। দ্বিতীয় পার্থক্য হলো এটা হচ্ছে যে দেয়ার ইজ নো ক্যারিয়ার, এখানে কোনো বাহকের প্রয়োজন নাই, বাট এক্ষেত্রে বাহকের প্রয়োজন আছে। আচ্ছা গেল। এরপর আরেকটা বলতে পারো যে এখানে অ্যাটিপির প্রয়োজন নাই, বাট এখানে অ্যাটিপি খরচ হচ্ছে, বলতে পারো। এরপরে কয়েকটা উদাহরণ দিতে পারো। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, বাট এটা হচ্ছে যে ব্যাপক মতবাদ। তাহলে চারটা তো এখানে হয়ে গেল, তুমি এই চারটাকে মিনিমাম 2 পৃষ্ঠা বানাইতে পারবা এক্সপ্লেন করলে। এই যে এখানে কয়টা বললো? 5টা বললো। তা আমি যেটা বলছি এটা হচ্ছে একটা বেশি বলছে শুধু। তাহলে এগুলো একটু পরে নিয়ে সুন্দর মতো করে। ফার্স্টে সাদৃশ্য মানে কী কী কমন আছে, লবণ পরিশোষণ করে, এগুলো এমনি বলতে পারো। তো শ্বসন হার কেমন, ক্যাটায়ন পরিশোষণ বা নিজের মতো করে এগুলো এক্সপ্লেন করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রসেস নিয়ে পড়বো, তাও আমাদের এই তোমার লবণ পরিশোষণ নিয়ে আর কি। বলো এই দুইটা সিকিউ বুঝছো কিনা? মিসকাত শাওন বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। ওকে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ এখানে চিত্র আছে, এটা সুন্দর মতো বোঝাই দিই, খেয়াল করো। ফার্স্ট হচ্ছে যে সাইটোক্রোম বাহক। সাইটোক্রোম বাহক আমরা জানি এটা হচ্ছে যে অ্যাক্টিভ প্রসেস। সাইটোক্রোম বাহকের মধ্যে একটা সক্রিয় শোষণের উদাহরণ কিন্তু সাইটোক্রোম বাম মতবাদটা। তো বাহকের মাধ্যমে উদ্ভিদদেহে দুটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে। তো প্রক্রিয়া এক্সতে দেখতে পাচ্ছ যে উদ্ভিদ অ্যানায়ন শোষণ করে, অ্যানায়ন, আর প্রক্রিয়া ওয়াইতে অ্যাটিপি উৎপাদন করে। আচ্ছা, উদ্দীপকের এক্স প্রক্রিয়াটিতে চিত্রের মাধ্যমে দেখা। তাহলে সাইটোক্রোম বাম মতবাদ, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন সাইটোক্রোম বাম মতবাদ। সাইটোক্রোম বাম মতবাদ এক্সপ্লেইন করে দিবা। এত কিছু মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট এইটা একটু বুঝে নাও, চিত্রটা একটু বুঝে নাও। চিত্রটা বুঝে নিলেই তোমার কাজ শেষ। খেয়াল করো,
একদম স্টেপ বাই স্টেপ যেভাবে বলতেছি ওভাবে করে মনে রাখো, মাথার মধ্যে একদম গেঁথে যাবে, তুমি পড়তে হবে না, এমনিই বলতে পারবা। আর চিত্রটা একটু জাস্ট মাথার মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নাও যে চিত্রটা এমন হবে। দেখো আমরা একদম শুরুতে কী ছিলাম? বেবি। একদম শুরুতে বেবি ছিলাম না, ছোট্ট বাচ্চা। আমরা আস্তে আস্তে চাইল্ড হলাম, আরেকটু বড় হলাম আমরা, আরেকটু বড় হলে আমরা অ্যাডাল্ট হলাম। তাহলে বি সি এ, এই যে মনে রাখবা, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, এভাবে দিয়ে মনে রাখবা। সচরাচর আমরা এ বি সি দিয়ে অভ্যস্ত তো, বাট এটা হচ্ছে এ সি বি। ওকে, উল্টা দিক থেকে আমরা সবসময় আমরা এই দিক থেকে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, এটা হচ্ছে বাহক হিসেবে কাজ করবে। শুরুতে তোমার দেখো এটা এটা কি তো বুঝতেছো? এটা কি? এটা হচ্ছে যে একটা সেল মেমব্রেন। এই যে আমি একটা কোষ আঁকতেছি, এই কোষ, ঠিক আছে? এই কোষের এটা অংশটা আমি জুম করলাম, এত বেশি জুম করলাম যে এটা অনেক বড় দেখাচ্ছে এখন আমার চিত্রে। এই যে এরকম একটা এখানে অংশ থাকে, ঠিক আছে? এরকম একটা দুইটা লেয়ারের অংশ থাকে। তো আমরা এটাকে জুম করলাম, মূলত এই অংশটাকে জুম করলাম, জুম করে এই অংশটা পারলাম। তাহলে এটা হচ্ছে যে কোষের ভিতরের অংশ, এটা হচ্ছে যে কোষের বাইরের অংশ। তাহলে দেখো আমরা কোষের ভিতরে একটা অংশ পাবো, বাইরের একটা অংশ পাবো। এই যে দেখো, এটা হচ্ছে যে কোষ অভ্যন্তর, এটা হচ্ছে যে বহিস্থ দ্রবণ, মানে কোষের ভিতরের অংশ, এদিকে হচ্ছে বাইরের দ্রবণ। তাহলে এটা হচ্ছে যে কি? কোষঝিল্লি। এই কোষঝিল্লিতে কীভাবে করে লবণটা এই পাশ থেকে এই পাশে যায়, এটা নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা। তাহলে দেখো, কোষঝিল্লির ভিতরে যে অংশটা আছে এটা হচ্ছে যে ভিতরের তল, কোষঝিল্লির বাইরের দিকে যেটা আছে এটা হচ্ছে যে বাইরের তল। এতটুকু ক্লিয়ার? শুরুতে তোমাকে যে কথাটা বলবে, কোষঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হবে। কি হবে? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। এই ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার ফলে কি কি তৈরি হবে? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার ফলে তোমার একটা ইলেকট্রন তৈরি হবে, একটা হাইড্রোজেন তৈরি হবে। বুঝে গেছে? হোয়াট ইজ দ্য মিন বাই ডিহাইড্রোজেনেজ? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া মানে হলো হাইড্রোজেনটা ভাঙবে, হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি করবে। এটাই তো ডিহাইড্রোজেনেজ। হাইড্রোজেনটা ভেঙে হাইড্রোজেন আয়ন এবং একটা ইলেকট্রন তৈরি করবে। দেখো এখানে ইলেকট্রনটা ছিল, বাট এখানে ইলেকট্রনটা আলাদা হয়ে গেছে, হাইড্রোজেন প্লাস হয়ে গেছে। বুঝছো? তাহলে এখানে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়াটা হলো, যেখানে কি হলো? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়াটা হলো এবং হাইড্রোজেনের ইলেকট্রন তৈরি করলো। খেয়াল করো, আমরা আগে হাইড্রোজেনটা পরে রাখতেছি, হাইড্রোজেনটা এখানে রাখলাম আপাতত, হ্যাঁ, এখানে এটা নিরাপদ আছে। আমরা ইলেকট্রন নিয়ে কাজ করি আগে। ইলেকট্রনটা এখানে চলে যাবে, বুঝছো? ইলেকট্রনটা গিয়ে দেখো, ইলেকট্রনটা এখানে যাবে, ইলেকট্রনটা এখানে গেল, ইলেকট্রনটা গিয়ে তোমার ফার্স্টে এই যে এটা দেখতেছো না, এটা হচ্ছে যে Fe2+, Fe2+, কিংবা এটা এটা খেয়াল করো, এটা হচ্ছে যে Fe3+। এটা কি? Fe3+। হোয়াট ইজ দ্য মিন বাই Fe3+? Fe3+ মানে হলো তার কাছে 3টা ইলেকট্রনের ঘাটতি আছে, 3টা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে Fe3+টা একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এখন গ্রহণ করে Fe2+-এ পরিণত হলো। Fe2+ মানে কি? 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে 3টা ইলেকট্রনের ঘাটতি থেকে 2টা ইলেকট্রনের ঘাটতি কীভাবে তৈরি হলো? একটা ইলেকট্রন গ্রহণ করে। এই যে এখানে দেখো, এই Fe3+টা এই আগত ইলেকট্রনটাকে গ্রহণ করে Fe3+-এ পরিণত হলো। Fe2+ মানে কি? 2টা ইলেকট্রনের ঘাটতি। Fe3+ মানে কি? 3টা ইলেকট্রনের ঘাটতি। তাহলে 3টা ইলেকট্রনের ঘাটতি থেকে 2টাতে পরিণত হলো, তার মানে একটা তো গ্রহণ করছে। আচ্ছা, এটাতে গ্রহণ করলো, এরপরে আবার Fe2+টা আবার Fe3+-এ পরিণত হবে। তার মানে 2টা ইলেকট্রন ঘাটতি থেকে আবার 3টা ইলেকট্রন ঘাটতি তৈরি হলো, তাহলে একটা ইলেকট্রন তৈরি হলো না, একটা ইলেকট্রন এখানে আছে। ওই একটা ইলেকট্রনটা আবার এই Fe3+টা এখানে গ্রহণ করবে, Fe2+-এ পরিণত হবে, আবার Fe2+টা Fe3+-এ পরিণত হবে, আবার এখানে দিয়ে দিবে, আবার Fe3+টা Fe2+-এ পরিণত হবে ইলেকট্রনটা পেয়ে, আবার Fe2+টা Fe3+-এ পরিণত হবে, সর্বশেষ ইলেকট্রনটা এই পাশে চলে আসছে। এভাবে করে সাইক্লিক ফর্মে যাইতে যাইতে ইলেকট্রনটা এই পাশ থেকে এই পাশে চলে আসছে, এবং সাইটোক্রোম এটাকে পাম্প করছে, মূলত পাম্প করে এই পাশে পাঠিয়ে দিয়েছে। এই জন্য এটাকে আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ বলছি। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি এটা আমি তো অনেক বিস্তারিত বুঝাইলাম, তুমি অত বিস্তারিত বোঝানোর প্রয়োজন নাই। তো তুমি জাস্ট এমনি বুঝবা, এমনি বুঝে যাবা, তুমি এটা এক্সপ্লেন করতে পারো, 3 পৃষ্ঠা বানাইতে পারবে এটা লিখে। তুমি জাস্ট এটা মুখস্থ রাখো, Fe2+ দিয়ে শুরু করবা, Fe3+, আবার Fe2+, বুঝছো? আর নিচের টিকুলটা এদিকে Fe2+ দিলে এদিকে Fe3+, এদিকে Fe2+, আবার এদিকে Fe3+। তাহলে এটা জাস্ট তুমি মনে রাখো, উপরে দিবে Fe2+, নিচে Fe3+, আবার উল্টা, এদিকে Fe2+ হলে Fe3+, এদিকে Fe2+, আবার উল্টা, হ্যাঁ, একটা Fe2 একবারে একটা Fe3। আর Fe2 এর নিচে যেটা অ্যানায়ন দিচ্ছে, অ্যানায়ন সেম, অ্যানায়ন নিয়ে আমি পরে বলতেছি।
তাহলে তোমার এখানে যে ইলেকট্রনটা তৈরি হলো, এই ইলেকট্রনটা এই পাশে চলে আসছে, মানে কোষের ভিতরের থেকে বাইরে চলে আসছে ইলেকট্রনটা, বুঝছো? ইলেকট্রনটা ছিল কোষের ভিতরে, চলে আসছে কোথায় এখন? কোষের বাইরের স্তরে। বাইরের স্তরে এসে সে কি বসে থাকবে? না। ওই যে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হয়েছিল, ওই ডিহাইড্রোজেনেস বিক্রিয়া কিন্তু একটা হাইড্রোজেনে তৈরি হয়েছে। ওই হাইড্রোজেনটা আসলো, এই ইলেকট্রনটা আসলো, বায়ু থেকে অক্সিজেন আসলো, এই তিনটা বিক্রিয়া করে পানি তৈরি করবে হাফ অণু, বুঝছো? এই পানিটা বাইরে চলে যাবে। আলটিমেটলি ঘটনা ঘটে গেল কি? ঘটনা ঘটে গেল একটা ভিতরের ইলেকট্রন বাইরে চলে আসছে। এখন ভিতরের ইলেকট্রন যদি বাইরে চলে আসে, এখানে ভিতরের ইলেকট্রনের একটা নেগেটিভিটি তৈরি হবে না, একটা ঘাটতি তৈরি হবে না? ওই ঘাটতিটা মেনটেন করার জন্য ভিতর থেকে একটা অ্যানায়ন এখান থেকে সোজা এ পথে চলে যাবে, সোজা এ পথে চলে যাবে। এবং এটা মূলত আমাদের ইলেকট্রনটা যে পথে আসছিল, অ্যানায়নটা ঠিক সেই পথেই ফেরত যাবে। এটা আর বোঝার দরকার নাই। এই যেখানে একবার 2a মাইনাস দিবা, এখানে 3a মাইনাস দিবা, একবার 2a মাইনাস দিবা, আর এদিকে 2a মাইনাস দিলে এদিকে 3a মাইনাস দিবা, এদিকে 3a মাইনাস দিলে এদিকে 2a মাইনাস দিবা, এদিকে 2a দিলে এদিকে 3a দিবা, মানে উল্টা। এখানে সেম, এখানে Fe2 প্লাস Fe3 প্লাস, তার মানে এখানে Fe2 মাইনাস, এখানে 3 মাইনাস, মানে এগুলো দেখে দেখে দিয়ে বসাই দিবা, বুঝছো? তাহলে ইলেকট্রনটা আসছে এগুলো নিয়ে, অল্টারনেটিভলি অ্যানায়নটা এই পাশে চলে গেছে। অ্যানায়ন যেহেতু এই পাশে চলে গেছে, তার মানে এদিকে অ্যানায়নের জন্য ক্যাটায়ন প্রয়োজন না একটা, ক্যাটায়নটা আর অত কিছু মেনটেন করবে না, ক্যাটায়নটা সোজা এখান থেকে এখানে চলে যাবে। দেখো M প্লাস ডিরেক্ট এই পাশ থেকে এই পাশে চলে গেছে। এটাই হচ্ছে যে তোমার আলটিমেটলি অ্যানায়ন এবং ক্যাটায়ন কোষের বাইরে থেকে ভিতরে চলে গেছে। দেখো উপরে অ্যানায়ন চলে গেল, নিচে ক্যাটায়ন চলে গেল, বুঝতে পারছো? আমি একটু সামারি করি, খেয়াল করো। তাহলে শুরুটা হয়েছিল কোত্থেকে? শুরুটা হয়েছিল এখানে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে একটা ইলেকট্রন তৈরি হয়েছে। ওই ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে আলটিমেটলি বাইরে চলে আসছে, ভিতর থেকে বাইরে চলে আসছে। বাইরে এসে এই ডিহাইড্রোজেনের বিক্রিয়ার জন্য যে হাইড্রোজেন তৈরি হলো, এখানে অক্সিজেন আসলো, সব কিছু বিক্রিয়া করে পানি তৈরি করলো, পানিটা বাইরে বেরিয়ে গেল। আলটিমেটলি ঘটনা ঘটলো কি? একটা ইলেকট্রন এ পাশে চলে আসে। ইলেকট্রনের সাথে সাথে আমাদের অ্যানায়নটা এই পাশ থেকে পাশে চলে যাবে, ইলেকট্রন আসবে এটা যাবে, ইলেকট্রন আসছে এটা যাবে, এভাবে হতে থাকবে। এখন অ্যানায়ন যেহেতু চলে গেছে, অ্যানায়নকে প্রশমিত করার জন্য একটা তোমার ক্যাটায়ন এই পাশ থেকে বাইরে চলে যাবে। আবার বলছি, ফার্স্টে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া, ইলেকট্রন তৈরি হবে, ইলেকট্রনটা পাশে পাস হবে, পাস হয়ে এটা আলটিমেটলি হাইড্রোজেন এদিকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। পানি তৈরি করার পরে ওই ইলেকট্রনটা আসার সাথে সাথে অ্যানায়নটা পাশ থেকে পাশে চলে আসে। অ্যানায়নটা আসলে আলটিমেটলি ক্যাটায়ন এই পাশ থেকে পাশে যাবে। বলো বুঝছো কিনা? সৃজন বুঝে গেছে? ওকে সৃজন ভাইয়া বুঝছো? হুম আমি দিন কইছিলে তখন, ঠিক আছে? তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে আমরা টোটাল 2 রকমের প্রসেস পড়লাম। এটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ, এটা হচ্ছে প্রোটন আয়ন কোট্রান্সপোর্ট মতবাদ। ওকে গেল। এরপর জীবজগতের জন্য শক্তি উৎপাদন প্রক্রিয়া এত গুরুত্বপূর্ণ, তাহলে এটা রিডিং পড়া, এটা নিজের মতো পড়ে নিও। ইটিএস তারপর এগুলো এটা আঁকতে হবে না, এটা অত দরকার নাই। এটা কেমন কেন হয়ে গেল, এটা এমনি পড়ে নিও। হ্যাঁ, এটিপি কেন প্রয়োজন, এগুলা রিডিং করে নিও। এই বিষয়টা এমন কেন? আচ্ছা, এরপরে আমরা একটা কি দেখবো এখন, একটা আমরা স্টোমাটা বা পত্ররন্ধ্র নিয়ে একটা সিকিউ দেখি, ঠিক আছে? আমরা 2টা প্রসেস পড়লাম এখন। দেখো প্রশ্ন 6-এ কী দেওয়া আছে? শিক্ষক শ্রেণীকক্ষে উদ্ভিদে বিদ্যমান এক্স এবং ওয়াই 2 ধরনের রন্ধ্র নিয়ে আলোচনা করলো। 2 ধরনের রন্ধ্র কিন্তু, হ্যাঁ, রন্ধ্র মানে ছিদ্র। এক্স রন্ধ্র পাতার নিম্নতলে অধিক মাত্রায় বিদ্যমান, মানে অনেক বেশি থাকে। ওয়াই রন্ধ্র কিছু সংখ্যক উদ্ভিদের পাতার কিনারায় বিদ্যমান, ঠিক আছে? এক্স রন্ধ্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো, একদম চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা পত্ররন্ধ্র, ঠিক আছে? তাহলে যেহেতু পাতার নিম্ন থেকে বেশি থাকে, এটা পত্ররন্ধ্র আর কি। তো এটা তোমাকে হিন্টস দিয়ে একটু বুঝে নিতে হবে। তাহলে চিহ্নিত চিত্র আঁকবা, সিম্পল। আর কিছু না আঁকো, না আঁকো, এইভাবে করে আঁকি দিবা। দেখো তোমাকে অত কিছু মেনটেন করতে হবে না। এটা একটা রক্ষী কোষ হালকা, তো 5-এর মতো, উল্টা একটা 5-এর মতো রক্ষী কোষ আঁকবা, শেষ। এখানে একটা গোল্লা দিয়ে দিবা পত্ররন্ধ্র, আর এখানে কিছু তুমি সহকারী কোষ দিয়ে দিবা, শেষ। পেন্সিল দিয়ে আঁকলে এখানে তোমাকে 5-এ 4 দেওয়ার কথা, মিস হওয়ার কথা নাই, ঠিক আছে? সম্ভাবনা কম, কম মার্ক দেওয়ার। তাহলে এভাবে করে আঁকি দিবা। তাহলে আগে কী করবা, উল্টা একটা 5, এদিকে একটা 5, এটা একটা কি গার্ড সেল বা রক্ষী কোষ, এটাগুলোর নাম কি? এগুলো কিন্তু লিখতে হবে, চিহ্নিত চিত্র বলছে, তার মানে তোমাকে চিহ্নিত করতে হবে, মানে লেভেল করতে হবে। এটা একটা রক্ষী কোষ, 2টা রক্ষী কোষ দিয়ে বেষ্টিত একটা সেল, যেটাকে আমরা বলবো পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মধ্যে রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো থাকবে, এগুলো হচ্ছে সহকারী কোষ। এগুলো কি? সহকারী কোষ, ঠিক আছে? শেষ গেল। এভাবে আঁকি দিবা। এই যে এখানে দেখো উল্টা, আর এখানে ক্লোরোপ্লাস্ট দিতে বলে গেছি আমি, এখানে ক্লোরোপ্লাস্ট দিয়ে কিছু, এই যে রক্ষী কোষের মধ্যে গোলা গোলা করে কিছু ক্লোরোপ্লাস্ট দিয়ে দিও। এত কিছু মেনটেন করতে হবে না, তুমি জাস্ট এইরকম একটা 5 আঁকবা, উল্টা একটা 5 আঁকবা, মাঝখানে একটা গোল্লা দিয়ে দিবা, হয়ে গেল। এখানে একটা কিছু রক্ষী কোষ দিয়ে দিবা, সিম্পল হয়ে গেল।
পত্ররন্ধ্র হয়ে গেল তো শেষ। এরপর আসো এক্স দ্বারা নির্ধারিত রন্ধ্র উদ্ভিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। তাহলে রন্ধ্র একদম ইচ্ছা মতো লিখো তুমি, শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ শ্বসনের সময় যে অক্সিজেন তো লাগে, অক্সিজেনটা ঢুকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়, পত্ররন্ধ্রের মাধ্যমেই তো হয়। এরপরে তোমার আবার সালোক সংশ্লেষণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কার্বন ডাইঅক্সাইডে যেটা ভিতরে ঢুকবে এটাও তো এটার মাধ্যমে হতে হবে। এরপরে সালোকসংশ্লেষণের জন্য আলো দরকার হয়, আলোটাও তো এটার মাধ্যমে আসে, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়াটা অনেক জরুরি। এরপরে তোমার বিভিন্ন গ্যাসের আদান প্রদান হয়, তারপর তোমার পানির আদান প্রদান হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়, 95 থেকে 98% প্রশোধন পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। ইচ্ছা মতো লিখো তুমি, যত পৃষ্ঠা মন চাই। এই যে কই লিখলো কি এরা, তাহলে এখানে মূলত সব গুরুত্ব এই যে পত্ররন্ধ্র সালোকসংশ্লেষণ এগুলো তুমি আলাদাভাবে লিখিও, হ্যাঁ আলাদাভাবে লিখলে আরও বড় করে লিখতে পারো। মনে করো প্রশোধনের জন্য লিখলা কিছু, ইয়ার জন্য লিখলা, তোমার সালোকসংশ্লেষণের জন্য লিখলা, শ্বসনের জন্য লিখলা, ঠিক আছে গেল। এরপর এখানেও সেম, উদ্ভিদের পাতায় দুই ধরনের রন্ধ্র বিদ্যমান, একটিতে পানি তরল আকারে, তাহলে পানি তরল আকারে বের হওয়া যাওয়াকে গাটেশন বলা হয়। মনে আছে কি গাটেশন, আমার যতটুকু মনে পড়ে, ঠিক আছে গাটেশন। এরপরে তোমার অপরটিতে পানি বাষ্পাকারে বের হয়, বাষ্পাকারে বের হওয়া যাকে আমাদের প্রশোধন বলা হয়, এগুলো যাতে ভুল না হয়। হ্যাঁ তাহলে দেখো, উদ্ভিদের অতিরিক্ত পানি বাইরে বাষ্প আকারে বেরিয়ে যাওয়াকে প্রশোধন বলি। উদ্ভিদের অতিরিক্ত পানি যদি তরল আকারে বের হয়, হ্যাঁ যদি তরল আকারে বের হয় তাহলে আমরা তাকে গাটেশন বলবো। ওকে, এখানে কি দেওয়া আছে নামটা? আচ্ছা অত বিস্তারিত দেওয়া নেই যদিও। আচ্ছা বাষ্পাকারে বের হয়, তার মানে তোমাকে পত্ররন্ধ্র এই যে প্রশোধন নিয়ে জানতে চাচ্ছে। গুরুত্ব মানে পত্ররন্ধ্রের গুরুত্ব কেন কেন গুরুত্বপূর্ণ, রিডিং পড়া একবার পড়ে নিও, ইয়ে করে নিজেই লিখতে পারবা, অনেক কিছু লিখতে পারবা, ঠিক আছে। এরপরে দ্বিতীয়, পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়ার কৌশল। খোলা বন্ধ হওয়ার কৌশলটা আমি একটু করে দেখাই দিই, এটা গুরুত্বপূর্ণ। এটা আমি একটা ছক দেখাই দিচ্ছি, ওই ছক থেকে তোমরা পড়িও, মোটামুটি এখান থেকে দেখলে তোমাদের জন্য অনেক সহজ হবে। এখানে যে রিডিংগুলো দেওয়া আছে এগুলো তোমরা চাইলে স্কিপ করে আমি যেটা দেখাচ্ছি এটা জাস্ট বুঝে নাও, মুখস্থ করার কিছু না, বুঝে নাও, বুঝলে তোমরা এমনি লিখতে পারবা। খেয়াল করো, এটা আমার হাতে লেখা শিট। ফার্স্টটা হচ্ছে তুমি জাস্ট এটা বুঝে নাও, সুগার, সুগার তো চিনো বা চিনি, সুগার বা চিনি। এই সুগার বা চিনি পানিতে দ্রবণীয় হয়, কেমন হয়? এই যে শরবত বানাও না, শরবতে চিনি তো মিশে যায় তাই না, তাহলে শরবত চিনিতে মিশে যাবে, ঠিক আছে। তো চিনি পানিতে মিশে যাবে আর কি, তাহলে সুগার বা চিনিটা পানিতে দ্রবণীয় হয়, তাহলে পানির ঘনত্ব বেড়ে যাবে না। সুগার বা চিনি যদি পানিতে দ্রবণীয় হয় পানির ঘনত্ব বেড়ে যাবে, ঘনত্ব বেড়ে গেলে রক্ষীকোষ অভিস্রবণিক চাপ বেড়ে যাবে। মানে আমরা কী নিয়ে পড়াশোনা করছি জানো? আমরা পড়াশোনা করছি হলো তোমার, এটা হলো একটা রক্ষীকোষ, এটা হলো একটা রক্ষীকোষ, রক্ষীকোষের মাঝখানে কি আছে? পত্ররন্ধ্র আছে। খেয়াল করো, ধরো এটা রক্ষীকোষ না, একটা বেলুন, এটা একটা বেলুন, এটা একটা বেলুন। বেলুনটাকে তুমি যদি চুপসায়া দাও, এ মাঝখানে গ্যাপটা থাকবে না। বেলুনটাকে তুমি যদি ইচ্ছা মতো ফুলাইয়া দাও, মাঝখানে গ্যাপটা আরও বেড়ে যাবে, বুঝছো? এই বেলুনগুলো হলো মূলত রক্ষীকোষ। তার মানে এই রক্ষীকোষগুলো যদি সংকুচিত হয়ে যায়, এরকম হয়ে যায় রক্ষীকোষগুলো, মাঝখানে গ্যাপটা থাকবে না, বাট রক্ষীকোষগুলো সুন্দর মতো এরকম ফুলে ওঠে, তাহলে পত্ররন্ধ্রটা কত সুন্দর খোলা আছে। তার মানে তোমার পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করতেছে এই রক্ষীকোষগুলা। রক্ষীকোষগুলো যদি ফুলে যায় পত্ররন্ধ্র খুলে যাবে, রক্ষীকোষগুলো যদি চুপসে যায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা কাজ করব কাকে নিয়ে? এই রক্ষীকোষ নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটাই বলতেছি যে এই সুগার বা চিনি পানিতে দ্রবণীয় হয়, বুঝছো? এই পানিতে দ্রবণীয় হলে এগুলো রক্ষীকোষের অভিস্রবণিক চাপটা বেশি হয়। তো অভিস্রবণ তোমরা জানো, অভিস্রবণ মানে হলো বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের স্থানে দ্রাবকের প্রবাহ। আমি অত বিস্তারিত বলবো না, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রাবকের প্রবাহ। আর ব্যাপন মানে কি? ব্যাপন মানে হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে দ্রবের প্রবাহ। ওকে, সিম্পল। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দুটেই, তবে একটা হচ্ছে যে দ্রাবক, একটা হচ্ছে যে দ্রব। আচ্ছা, আলটিমেটলি এখানে যেটা বলতেছে অভিস্রবণিক চাপটা বেশি হয়, মানে রক্ষীকোষে যখন চিনিটা পানিতে দ্রবণীয় হবে তখন আলটিমেটলি তোমার কি হবে? পানিতে এটা ইয়া হবে না, তোমার এটা পানিতে যদি মিশে যায় পানির ঘনত্ব বেড়ে যাবে না, পানির ঘনত্ব বেড়লে অভিস্রবণিক চাপটা বেড়ে যাবে। অভিস্রবণিক চাপ বেড়ে হলে অন্ত অভিস্রবণ করবে, মানে হলো এই যে কোষে আশেপাশের কোষ থেকে এই রক্ষীকোষে পানি ঢুকে যাবে, এই রক্ষীকোষে পানি ঢুকে যাবে। তাহলে এই রক্ষীকোষে যদি অন্ত অভিস্রবণ ঘটে, মানে রক্ষীকোষে যদি পানি ঢুকে যায় তাহলে রক্ষীকোষটা ফুলে যাবে না,
রক্ষী কোষটা ফুলে যাবে পানি ঢুকে গিয়ে, তাইলে পত্ররন্ধ্রটা খুলে যাবে আলটিমেটলি। এটাই বলতেছে যে রক্ষী কোষ অভিস্রবণিক চাপটা বেশি, অন্তঃবিস্রবণ ঘটবে, রক্ষী কোষ ফুলে যাবে, পত্ররন্ধ্র খুলে যাবে। এটাই হচ্ছে যে প্রসেস, বুঝছো? তাহলে সুগার বা চিনি কোষ তরল বা পানিতে দ্রবণীয়, ফলে এটার জন্য অন্তঃবিস্রবণিক চাপটা বেশি হয়। অন্তঃবিস্রবণিক চাপ বেশি হলে তোমার অভিস্রবণিক চাপ বেশি হবে, অন্তঃবিস্রবণ করবে, মানে কোষে পানিটা ঢুকে যাবে, কোষে পানি ঢুকে গেলে রক্ষী কোষ ফুলে যাবে, ফুলে গেলে পত্ররন্ধ্র খুলে যাবে। ওকে, এটা হচ্ছে যে একটা প্রসেস। এখন পত্ররন্ধ্র খোলার প্রসেস হচ্ছে যে এটা। আবার হলো স্টার্চ বা শ্বেতসার। স্টার্চ বা শ্বেতসার, এই স্টার্চ বা শ্বেতসার পানিতে অদ্রবণীয় হয়। কেমন অদ্রবণীয়? মানে এটার ঠিক উল্টা হচ্ছে এটা, অদ্রবণীয় হবে। তাহলে এটা যদি অদ্রবণীয় হয়, পানিতে ঘনত্ব কম থাকবে, তার মানে অভিস্রবণিক চাপ কম থাকবে। যেখানে অভিস্রবণিক চাপ কম থাকবে, কম থাকলে বহিঃবিসরণ মানে কোষ থেকে পানি বাইরে চলে যাবে, কোষ থেকে পানি বাইরে চলে যাবে। কোষ থেকে যদি পানি বাইরে চলে যায়, রক্ষী কোষটা স্ফীত তোমার চুপসে যাবে না, রক্ষী কোষ চুপসে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, সিম্পল। তাইলে সুগার বা চিনির জন্য পত্ররন্ধ্র খুলে যায়, স্টার্চ বা শ্বেতসারের জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। স্টার্চ বা শ্বেতসারের জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানো, দিনের বেলা পত্ররন্ধ্র কেন খোলা থাকে? কারণ হলো দিনের বেলা পাতার মধ্যে সুগার বা চিনি তৈরি হয়। দিনের বেলা আমাদের পাতার মধ্যে সুগার বা চিনি তৈরি হওয়ায় আমাদের এই পত্ররন্ধ্রটা খুলে যায় আলটিমেটলি। এখন কীভাবে খুলে যায় এটা তোমাকে দেখালাম। আর রাতের বেলা স্টার্চ বা শ্বেতসার তৈরি হয়, যার জন্য আমাদের পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। কীভাবে বন্ধ হয় এটা দেখালাম, বলো বুঝছো কি না? শাওন বুঝে গেছে? নাইমুদ্দিন? জি ভাইয়া বুঝছি। ওকে, গেল। তাহলে এভাবে করে একটু তোমরা এভাবে মনে রাখিও। আমি এই পিডিএফটা তো গ্রুপে দিয়ে দিচ্ছি বা দেওয়া আছে মনে আগে থেকেও, একটু দেখিও। হ্যাঁ, এভাবে করে শর্টকাটলি মনে রাখিও, মানে রো আকারে। তোমরা এই এত পড়া, এখানে অনেক কিছু লেখা আছে তো এগুলো এত লিখে মনে রাখতে পারবে না। যেভাবে বলছো ওইভাবে করে মনে রাখিও। যে অন্তঃবিস্রবণিক শ্বেতসার বা চিনির আন্তঃপরিবর্তন কোষের পিএইচের জন্য দায়ী, এতগুলো না লিখে যে প্রসেসটা বলছি ওই প্রসেসটা আঁকে দিও, জাস্ট তাইলেই হবে। আচ্ছা, এরপরে এই ধাপটা গ্লাইকোলাইসিস, এই ধাপটা আমি জাস্ট একবার এক্সপ্লেন করে যাই, তোমরা একটু মনে রাখার চেষ্টা করিও, যদিও অনেক বড় ধাপ এবং আমি পুরোটা পড়বো না, মানে এখানে আমি শর্টকাট দিয়ে মনে রাখতে হবে মেনলি, ঠিক আছে? শর্টকাট দিয়ে কীভাবে মনে রাখবো আমি শর্টকাটগুলো লিখে রাখছি, তোমরা চাইলে এটা আমি রেকর্ডেড দিয়ে দিব, রেকর্ড থেকে দেখে দেখে লিখিও, না হয় একটু স্ক্রিনশট দিয়ে দিও। দেখো, ফার্স্টে আমরা কী ধাপ পড়ছি? এটা শ্বসনের ধাপ। কী পড়ছি এটা? শ্বসনের ধাপ, ঠিক আছে? দেখো অনেকবার আসছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ শ্বসনের ধাপটা। একবার মুখস্থ করে নিও, তাইলে তো হয়। একবার পড়তে 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 মুখস্থ হয়ে যাবে, একদম কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা দেখো একটা ডি প্রক্রিয়াতে গ্লুকোজ তৈরি হয়েছে, গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, তার মানে পাইরুভিক অ্যাসিড ইথানল তৈরি হবে, আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে যে তোমার গ্লাইকোলাইসিস বোঝাচ্ছে আলটিমেটলি শ্বসনের গ্লাইকোলাইসিস বা প্রথম ধাপ নিয়ে আমরা আলোচনা করবো। শ্বসন প্রক্রিয়া আর কি, এটা কি শ্বসন প্রক্রিয়া না? শ্বসন প্রক্রিয়ার জন্য গ্লাইকোলাইসিস আমরা আলোচনা করবো। তাহলে দেখো আমরা গ্লাইকোলাইসিসটা পড়ি। তো গ্লাইকোলাইসিস আলটিমেটলি কী হবে? তো গ্লুকোজ থেকে কী তৈরি হবে তুমি আগে সামারিটা জানো, তাহলে সহজ হয়ে যাবে। তোমার গ্লাইকোলাইসিসে কী হবে? এই গ্লুকোজ থেকে তুমি কী পাবা? এটিপি পাবা, এটিপি। তাহলে আমরা এই গ্লাইকোলাইসিসের অনেকগুলো ধাপ আছে, শ্বসনের জন্য তুমি আলটিমেটলি গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি পাবা গ্লুকোজ থেকে। এখন এই গ্লাইকোলাইসিসের মধ্যে অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ হলো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পাবো, আমরা জাস্ট এতটুকু পড়বো। গ্লুকোজ থেকে কী যাবো? এই যে পাইরুভিক অ্যাসিড অবধি আমরা সীমাবদ্ধ রাখবো। এই যে প্রথম ধাপ, এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এতটুকু অবধি হচ্ছে যে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস নিয়ে আমরা একটু পড়বো, খেয়াল করো। ফার্স্ট আমি কিছু শর্ট নেম লিখে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এটা হচ্ছে G6P, এটা শর্ট নেম ছাড়া তুমি কখনো মুখস্থ করে কুলাইতে পারবে না। G6P, এটা হচ্ছে শুধু জি, এটা হচ্ছে G6P। শর্ট নেম পড়লে অনেক সহজ হয়ে যাবে। এটা হচ্ছে যে F6P, এটা হচ্ছে যে F16BP, এটা হচ্ছে যে তোমার G3P, 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসালডিহাইড, 3PGA, গ্লিসালডিহাইড। এটা হচ্ছে DI3P, এটা হচ্ছে যে 16BP, 13BPGA, এটা হচ্ছে 3PGA। এটা অনেক পড়তে হবে, অনেক লিখতে হবে, তারপর আস্তে আস্তে হবে। এটা হচ্ছে 2P, পাপ্পার পা দিয়ে মনে রাখবা, 2PP। এটা হচ্ছে PPA, এটা হচ্ছে PA, পাপ্পার পা। এই যে এটা লাস্ট হচ্ছে যে PA, ঠিক আছে?
এই যে এটা হচ্ছে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে হচ্ছে যে পিজিএ, 2 পিজিএ, 2 পিজিএ হচ্ছে পিপিএ, পাপ্পার পা হয়ে গেল। দেখো আমি একদম শর্টকাটে বলি, তুমি জাস্ট এই শর্ট নেমগুলো একটু মনে রাখিও কষ্ট করে, তাইলেই হবে। ফার্স্ট মনে রাখবে যে জি, জি থেকে G6P, G6P থেকে F6P, তাহলে একদম মুখে মুখে পড়া দরকার হলে। এটা হচ্ছে যে জি, জি থেকে G6P, G6P থেকে F6P, F6P থেকে F16BP, তাহলে এখানে একটু বুঝে নাও তুমি। এই জি মানে হলো গ্লুকোজ, G6P মানে গ্লুকোজ 6 ফসফেট, মানে গ্লুকোজের 6 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, ঠিক আছে? তাহলে জি, জি থেকে G6P, G6P থেকে F6P মানে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। এরপরে এই 6 ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে, তার মানে বাইফসফেট, তার মানে বিপি। এই যে বাইফসফেট তৈরি হলো, তবে এখানে 6 নাম্বার কার্বন ছিল, এখানে 1 নাম্বার কার্বন একটা, 6 নাম্বার কার্বন একটা, এই জন্য 1,6 বাইফসফেট, মানে 2টা ফসফেট যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে F6P থেকে F16BP, F16BP থেকে তারপর তোমার এখানে 2টা প্রোডাক্ট তৈরি হবে, একটা হচ্ছে 3PGA মানে 3 ফসফোগ্লিসারালডিহাইড, একটা হচ্ছে DA3P মানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। তাহলে F16B থেকে 3PGA DA3P, দেন এখান থেকে 13BPGA 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে তুমি পাবা 3PGA, 3PGA থেকে 2PGA, 2PGA থেকে পাপ্পার পা, এই যে PPA এবং পা, ঠিক আছে? PPA মানে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, PA মানে হলো পাইরুভিক অ্যাসিড, বুঝছো? তাহলে আবার একটু পড়ি, এটা হচ্ছে জি, জি থেকে G6P, G6P থেকে F6P, F6P থেকে F16BP, F16BP থেকে DA3P এবং 3PGA, তারপর এই দুইটা মিলে কি তৈরি হবে 13BPGA, তারপর 3PGA 2PGA পাপ্পার পা, শেষ। আবার পড়ো, তাহলে জি থেকে G6P, তারপর F6P, F6 থেকে F16BP, F16BP থেকে DA3P এবং G3P, এরপর এখান থেকে 13BPGA, দেন 3PGA 2PGA পাপ্পার পা, শেষ। এভাবে করে একদম শর্ট নেম দিয়ে তুমি মনে রাখতে পারো। এখন ফুল নেমগুলো কয়েকবার বললে মনে চলে আসবে। জি মানে হলো গ্লুকোজ, G6P মানে গ্লুকোজ 6 ফসফেট, F6P মানে ফ্রুক্টোজ 6 ফসফেট, F16BP মানে ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট, DA3P মানে ডাইহাইড্রোক্সিজিন 3 ফসফেট, G3P মানে 3 গ্লিসারালডিহাইড, তারপর 13BPGA মানে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এরপরে এটা 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফিনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে? তো এগুলো কয়েকবার পড়লে তোমার শর্ট নেম, তো শর্ট নেমের মধ্যে যেহেতু প্রথম অক্ষরটা আছে এমনিই মনে পড়ে যায়। আর এখানে একটা বিষয়, এগুলো আসলে সব কিছু মনে রাখতে পারবে না, তুমি জাস্ট একটু মনে রাখিও এটা, এই যে তোমার যেখানে একটা ফসফেট বাড়তেছে বা কমতেছে, এখানে শুধু জি ছিল না, মানে এটা একটা টেকনিক যেটা মনে রাখার। এখানে একটা জি ছিল না, জি থেকে একটা ফসফেট যুক্ত হলো না, এখানে তুমি এটিপি থেকে এডিপি দাও, এই যে এইখানে এটা আঁকো। তার মানে এটিপি মানে কি ট্রাইফসফেট, মানে 3টা ফসফেট, ডাই মানে 2টা ফসফেট, আরেকটা ফসফেট এখানে যুক্ত হয়েছে মূলত, বুঝছো? কার্বনে ছিল শুধু জি মানে গ্লুকোজ, জি থেকে জি ফসফেট তৈরি হলো কেমনে, মানে একটা ফসফেট কীভাবে আসলো, এটিপি থেকে আসলো মূলত। তাইলে যেখানেই এটিপি এখানেই কাইনেস, যেখানেই এটিপি ওখানে কি কাইনেস, মনে রাখিও। মানে খাচ্ছে, তুমি এটা মনে রাখো, খাচ্ছে মানে এটিপি খাচ্ছে, সে সবসময় এটিপি খায়। হ্যাঁ, হেক্সোকাইনেস কেন? কারণ এখানে গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট, হেক্সোকাইনেস। এভাবে করে একটু যদি মনে রাখতে পারো না, তোমার জন্য সহজ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে না, ফসফোফ্রুক্টোকাইনেস এটাও মনে রাখি একটু। দেখো এখানে 6 ফসফেট না, তার মানে একটা ফসফেট, আর এখানে 1,6 20 ফসফেট, তার মানে আরেকটা ফসফেট যুক্ত হলো, এই যে একটা ফসফেট বাড়ি গেল না, 20 মানে 2টা ফসফেট, তার মানে যে এটিপিতে পরিণত হচ্ছে, তার মানে আরেকটা এখানে, এটা মনে রাখতে পারো। আর এটাও আরেকটা কাইনেস, ফসফোফ্রুক্টোকাইনেস, ঠিক আছে? যেহেতু ফ্রুক্টোজ থেকে পরিণত হচ্ছে আলটিমেটলি। আচ্ছা গেল এটা। আর এখানেও তাহলে দেখো, এখানে ছিল 1,3 BPGA, আর এখানে শুধু চিপিজিয়া, তার মানে এখানে 2টা ফসফেট ছিল, বাট এখানে একটা ফসফেট, তার মানে এই যে এটিপিতে পরিণত হলো, উল্টা। আর এখানে কাইনেস আছে, খেয়াল করো, কাইনেস আছে, কাচ্ছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3PGA থেকে 2PGA, এগুলো আর মনে রাখতে হবে না। আর এখানেও দেখো পিপিএ, তার মানে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এখানে শুধু পিএ, তার মানে একটা ফসফেট কমে গেছে, আবার খাচ্ছে, এডিপি থেকে এটিপি, মানে এটা এমনি টেকনিক্যালি তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে? এই কয়েকবার লিখিও খাতায়, লিখলে মনে রাখবে, মনে থাকবে। আর সেটা তো রিডিং পড়া, ওদের দুটো কোনটাই জীবনের অধিকতা গুরুত্বপূর্ণ। তাহলে সালোকসংশ্লেষণটা সেশনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যদিও শ্বসনটাও তো বেশ গুরুত্বপূর্ণ অবশ্য। সালোকসংশ্লেষণটা লিখবা, সালোকসংশ্লেষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেন কার্বন ডাইঅক্সাইড দেয়, আমাদের অক্সিজেনটা নেই, অক্সিজেনটা দেয়, কার্বন ডাইঅক্সাইড নেই, কেন গুরুত্বপূর্ণ, ইত্যাদি ইত্যাদি বাংলা কথা লিখবা। গেল, এগুলো লাগবে না। হ্যাঁ, ক্যালভিন চক্র, মানে এটা আমি দেখাই দিতে পারি একবার, তাহলে দেখো। কারণ হলো এটা বইয়ের নিচে সুন্দর করে লেখাই দিচ্ছে যে এটা শিক্ষার্থীদের এমনি জাস্ট দেখার জন্য,
তোমার পরীক্ষায় মুখস্থ আসার সম্ভাবনা কম, বাট দেখো চলে আসছে কিন্তু কার্বন বিজারণের গতিপথ। কিছু করার নাই, সো প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, আমি একবার দেখাই দিই, মানে শুরু থেকে শেষ একবার দেখাই দিলে তুমি পারবা। মানে এটা হলো মূলত এটার উল্টা, বুঝছো? আমরা যেটা গ্লুকোজ পড়লাম না, এই গ্লুকোজের ঠিক উল্টা হচ্ছে যে এটা। তুমি ওইটা পড়লে এটা একটু ভালো মতো করে পড়িও না, এটা 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 ভালো মতো করে বললে তুমি এটা পারবা। আমি একবার দেখাই দিই, খেয়াল করো। দেখো, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এনজাইমের নাম যদি তোমাকে বলা হয়, যে এনজাইমের জন্য পৃথিবী টিকে আছে, বা যে এনজাইম আমাদের পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। সে এনজাইমের নাম কি? রুবিস্কো এনজাইম। আমরা বলি পৃথিবীর সূর্য, শক্তির শক্তির বড় উৎস হচ্ছে যে সূর্য। শক্তির আলটিমেট উৎস হচ্ছে কি? সূর্য। সূর্য থেকে আলটিমেটলি আমাদের উদ্ভিদ তোমার খাবার তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। ওই খাবারের মাধ্যমে আলটিমেটলি পুরো পৃথিবী আলটিমেটলি সার্ভাইভ করে, তাই না? তো আমরাও বেঁচে থাকতে পারতাম না যদি আমাদের উদ্ভিদ আমাদেরকে এভাবে সাহায্য না করতো। তো এই যে এই সূর্যালোকের মাধ্যমে উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডের যে গতি, বিজারণ পথ, এই বিজারণটা শুরুই করতেছে রুবিস্কো নামক এনজাইমের সাহায্যে। রুবিস্কো যদি না থাকতো এটা কখনো সম্ভব হতো না। তাহলে কি তৈরি হয়, খেয়াল করো। ফার্স্টে আমাদের বায়ুমণ্ডল যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, ওই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের R15BP এর সাথে বিক্রিয়া করে। এটা R15BP এভাবে মনে রাখিও, শর্ট নেম। R15BP এর সাথে বিক্রিয়া করে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী কিটো অ্যাসিডটা 3PGA তৈরি করে। কি? 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে হলো এটা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এবং এটা যেহেতু একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ, এবং এটা নোট রাখো, এটা হচ্ছে সবচেয়ে স্থায়ী পদার্থ। কার্বন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো 3PGA, এবং এটা 3 কার্বন বিশিষ্ট হওয়ায় এই চক্রকে C3 চক্রও বলা হয়। তাহলে এটার নাম হলো মূলত ক্যালভিন চক্র। বিজ্ঞানী ক্যালভিন এটা আবিষ্কার করেন। পরীক্ষা আসে ক্যালভিন চক্রকে কেন C3 চক্র বলা হয়? কারণ ক্যালভিন চক্রের জন্য প্রথম স্থায়ী পদার্থের নাম হলো 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা 4 কার্বন বিশিষ্ট হয়, এই জন্য এটাকে আমরা বলি কি? তোমার C3 চক্র। তাহলে দেখো, ফার্স্টে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো রুবিস্কো এনজাইমের সাহায্যে, কিটো অ্যাসিড তৈরি হলো, কিটো অ্যাসিড থেকে 3PGA তৈরি হলো, 3PGA থেকে 1,3-BPGA। এই যে আমি তখন কিন্তু বলে দিছি, এগুলো একদম সিরিয়ালে আসবে। ওই দুইটা চক্র তুমি যদি কম্বাইনলি সুন্দর মতো খাতায় লিখে প্র্যাকটিস করো, একদম সহজ হয়ে যাবে। 1,3-BPGA থেকে দুইটা প্রোডাক্ট তৈরি হয়, ওই যেখানে যেমনটা তৈরি হলো G3P, একসাথে হয়ে তোমার এদিকে F16BP থেকে F6P থেকে G6P থেকে G1P। আর লাগবে না। এদিকে G3P এবং এদিকে তোমার ফ্রুক্টোজ 6 বিক্রিয়া করে তোমার ইরিথ্রোফোজ 4 ফসফেট বা E4P থেকে আবার G5P মানে জাইলুলোজ 5 ফসফেট, আবার রাইবোলোজ 5 ফসফেট থেকে R15BP। মানে হলো এটা হচ্ছে যে R5, মানে এগুলো শর্টকাট দিলে সহজ থাকে। আমি তোমাদেরকে শিটটা দিয়ে দিব, হ্যাঁ, আমার শিট এগুলো খুব শর্টকাটে লিখিয়ে দিচ্ছি, তো এখানে তোমার বুঝতে খুব সুবিধা আছে কিনা দেখি আগে। হ্যাঁ আছে, এই যে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে R15BP থেকে কিটো অ্যাসিড থেকে 3PGA থেকে 1,3-BPGA থেকে G3P DA3P। এই যে G3P এবং DA3P মিলে F16BP থেকে F6P থেকে G6P থেকে G1P থেকে G। আর এদিকে তোমার এটা এবং এটা মিলিত হয়ে E4P থেকে X5P থেকে R5P। শেষ। সুন্দর মতো করে মনে রাখিও, পিডিএফটা দিয়ে দিচ্ছি আমি। C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য, এটা আমি সিকিউতে আসবে বলছিলাম অধ্যায়টা পড়ানোর সময়, খুব গুরুত্বপূর্ণ এটা। ঘ নাম্বার আসে বিশেষ করে এগুলো। তো এটা মেনলি মনে রাখবা, C4 সবসময় বেশি বুঝছো? C4 এর জন্য তাপমাত্রা বেশি থাকে, C4 মানে বেশি তাপমাত্রা অঞ্চলে এগুলো থাকে। তারপর C3 কম তাপমাত্রা অঞ্চলে থাকে। এই উদাহরণ এগুলো কয়েকটা পড়বা, এখানে বইয়ের মধ্যে অনেক আছে, 20-30টা পড়বা, 20-30টার মধ্যে একটা 5-7টা যাতে মনে থাকে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এগুলো থেকে পড়ে দেখবা। হ্যাঁ, আমরা মূলত যেগুলো পড়াইলাম এগুলাই। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা এখানে একটু এক্সপ্লেন করছে, এখানে সাইকেলটা হয়তো আঁকে না এরা। তুমি সাইকেল আঁকবা, সাইকেল আঁকলে খুব সুন্দর মতো করে মানে এক্সপ্লেন করতে পারবা। সাইকেল আঁকলে তোমাকে মার্ক দিয়ে দেবে মূলত, এখানে আর এগুলো লাগবে না। আর কিউ প্রক্রিয়া শিল্পক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। কিউ মানে কি? এটা শ্বসনের জন্য তোমার ফার্মেন্টেশন হয় না, ফার্মেন্টেশনের জন্য আমরা কি জানি, বেকারি শিল্প ইউজ করা হয়। ওই যে তোমার পাউরুটি বানায় না, পাউরুটির মধ্যে তোমার ইস্ট দেওয়া হয়, ওই ইস্টের মধ্যে তোমার কি তৈরি হয় জানো? ইস্টের মধ্যে তোমার অবাত শোষণ হয়, অবাত শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ওই কার্বন ডাইঅক্সাইডটা পাউরুটিকে ফুলিয়ে তোলে,
বুঝছো? তাহলে কার্বন এই পাউরুটি ফুলে ওঠে কেন? মূলত এই ইস্টের অবাধ শোষণের জন্য। তাহলে বেকারি শিল্পে ব্যবহার করা হয়। মদ্য শিল্পে যে মদ তৈরি করে না, মদ আমরা পাহাড়ে অঞ্চলে যেগুলো বাংলা মদ বলা, এগুলো কীভাবে তৈরি করা হয়? ওই যে ভাত আছে না, ওই ভাত মানে হলো গ্লুকোজ। ওই গ্লুকোজটাকে বা স্টার্চটাকে তারা তোমার এই যে অনেক দিন রেখে দেয়, ফলে এটা অটোমেটিক্যালি তোমার বিক্রিয়া হতে থাকে। আলটিমেটলি এটা অ্যালকোহলের মাধ্যমে তোমার বিভিন্ন বিক্রিয়ার ধাপ পেরিয়ে আলটিমেটলি অ্যালকোহল বা মদ তৈরি হয়। তো এটাকে আমরা অনেক সময় আমাদের দেশে তোমার কেরুকের একটা কোম্পানি আছে, কিন্তু এটা বিদেশে অনেক মদ তোমার ইয়ে করে, তোমার এক্সপোর্ট করে, তোমার রপ্তানি করে আর কি, এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের এদিকে জানি আশেপাশে পঞ্চগড় না কোথায় জানি আছে এটা, তোমার কেরু কেরু কোম্পানি। এটা হচ্ছে চিনি তৈরির একটা শিল্প, মূলত আখের রস থেকে চিনি তৈরি করে। তো চিনি তৈরির সাথে সাথে এটা কিন্তু উপজাত হিসেবে অ্যালকোহল পেয়ে যায়, বুঝছো? তো এই ফার্মেন্টেশন প্রক্রিয়া কিন্তু মদ তৈরি করা হয়। তো এগুলো পড়বে, অ্যালকোহল প্রস্তুত করা হয়, দুধ শিল্পে কাজে লাগে, মাছ মাংস শিল্পে কাজে লাগে, এগুলো পরে দেখবা চা কফি প্রক্রিয়াজাতকরণে লাগে, ভিটামিন তৈরিতে লাগতে পারে, ভিনেগার তৈরিতে, ওই যে আমরা আচার বানানোর সময় যেটা ইউজ করে ওটা হচ্ছে ভিনেগার, 5-10% জলীয় দ্রবণ এসিটিক অ্যাসিডের। তো এটা মূলত আমাদের এই পদ্ধতি তৈরি হয় কোমল পানীয় শিল্পে। কোমল পানীয় শিল্পে আমরা জানি সাইট্রিক অ্যাসিড গাজন প্রক্রিয়া উৎপাদিত হয়, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে যে তোমার আর কিছু বলে নাই, ওই গ্লাইকোলাইসিসের কোন কোন এনজাইম ব্যবহৃত হয় এগুলোর নাম জানতে চাইছে জাস্ট। খুবই কঠিন, যদিও একটু পড়ে দেখিও যদি মনে থাকে আর কি, শর্ট নেম দিয়ে মনে রাখতে পারো। এইচ পি পি এ এ, মানে এ কয়টা পাচ্ছ একটু দেখো তো, এই যে পি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে তুমি মনে রাখতে পারবা 5 F টু দি পাওয়ার 5, মানে 5টা F, ফসফোগ্লুকোআইসোমারেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, এরপর হচ্ছে ফসফোগ্লিসালডিহাইড ডিহাইড্রোজেনেজ, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, এগুলো এভাবে। তারপর এইচ এ পাচ্ছে একটা দুইটা, এ পাচ্ছে যে দুইটা স্কোয়ার, এইচ ই এফ ইএফ ইপি, এবার করে মনে রাখি। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো, যেমনটা তুমি 10টা এমনি মনে রাখতে পারলে পারো, কিংবা শর্ট নেম যেভাবে ভালো মনে রাখা যায়। পানি নির্বাচন গাটেশন বলছে, গটক, গটক দিয়ে মনে রাখবা। পানি নির্বাচন আমাদের গাটেশন কোথায় ঘটে? এই যে গরু ঘাস টমেটো কচু, গটক দিয়ে মনে রাখতে বলছি, গটক। ঘাস টমেটো কচুতে পানি নির্মাণ আমাদের এই তোমার ইয়েটা হয়, গাটেশন প্রক্রিয়াটা হয়ে থাকে আর কি। এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে, যে গাটেশন বলা হয়। এগুলো বিস্তারিত একটু রিডিং পড়ে বুঝতে পারবা, আহামরি কোনো প্রসেস নাই। আর এটা আমি দেখাই দিচ্ছি একটু, সিফুড চক্র। এই সিফুড চক্রটা একটু খেয়াল করো। এই সিফুড চক্র তোমরা বইয়ের কথাগুলো পড়ে কুলাইতে পারবে না, বইয়ের কথাগুলো না পড়ে আমি যে ইয়াটা দেখাই দিচ্ছি এটা একটু কাইন্ডলি এটা দেখো, তাহলে হয়ে যাবে। এই যে সিফুড চক্রের মধ্যে ফার্স্টে মনে রাখবা যে ম্যাসোফিল টিস্যু থাকবে, বান্ডাল সিড টিস্যু থাকবে, ঠিক আছে? তাহলে আগে মা বাবা, মা দিয়ে মনে রাখবা, আগে মা, আমরা মাকে ভালোবাসি সবচেয়ে বেশি, এরপরে বাবা বান্ডল সিড, তাহলে আগে মা আঁকবা তারপর বাবা আঁকবা, ঠিক আছে? গেল। এটা বিভিন্ন মনে রাখার ট্রিক্স আর কি, আমি যেভাবে মনে রাখছি। তো এটা হচ্ছে ম্যাসোফিল টিস্যু, এটা হচ্ছে বান্ডল সিড টিস্যু। এরপরে তুমি আঁকবা, এটা বক্সটা আঁকবা সুন্দর মতো। এরপরে ফার্স্টে শুরু করবে এখান থেকে শুরু। তোমার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটা আসবে, ফসফোইনল ফাইরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইডটা, করে ওয়ে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে। এবং এই অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আবার হাইচুস লাইক চক্রের প্রথম স্থায়ী পদার্থ, যেটা 4 কার্বন বিশিষ্ট। এই জন্য এটাকে সি4 চক্র বলা হয়, যেমনটা সি3 চক্র বলা হতো ক্যালভিন চক্রকে, বুঝছো? তাহলে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট হওয়ায় ওয়ে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড, এই জন্য সি4 চক্র বলা হয়। তাহলে পিপিএটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ওয়ে তৈরি করে, দেন অক্সালিক অ্যাসিডিক অ্যাসিডটা ম্যালিক অ্যাসিড তৈরি করে। ম্যালিক অ্যাসিডটা ম্যাসোফিল কোষ থেকে বান্ডল সিড কোষে যাবে। ম্যালিক অ্যাসিডটা আবার তোমার পাইরুভিক অ্যাসিড তৈরি করে, পাইরুভিক অ্যাসিডটা আবার বান্ডল সিড থেকে এখানে যাবে, এখান থেকে আবার পিএ তৈরি করবে, মানে পাপ্পার পা, ঠিক আছে? তাহলে এটা এভাবে মনে রাখতে বলছি আমি, ওয়ে মা মা পাপ্পার পা, ওয়ে ওয়ে মা মা পাপ্পার পা। তাহলে তুমি এভাবে সহজে এক্সপ্লেন করতে পারবা যে কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে ওয়ে তৈরি করে, ওই থেকে মা মা, তারপর পা পা, হ্যাঁ মা মা পা পা, মা মা পা পা। ম্যালিক অ্যাসিড এখান থেকে এখানে আসবে, পাইরুভিক অ্যাসিড এখান থেকে এখানে আসবে, দেন আবার পাইরুভিক অ্যাসিড। খুবই সহজ, কয়েকবার আঁকলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আর এইটুকুই। আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইডের সি3 চক্রে চলে যাবে, বাকিগুলোতে এমনি আঁকবা, ঠিক আছে? তো এভাবে করে সি4 চক্রটা মনে রাখিও, বইয়ের প্রসেসগুলো আর মুখস্থ করার দরকার নেই, লাইনগুলো। এই যেখানে তোমাকে এক্সপ্লেন করছে মূলত তারা, একটাতে দেখলাম এই যে সি4 চক্রকে কথা এক্সপ্লেন করছে। কথা এক্সপ্লেন করা মুখস্থ করা ছাড়া তুমি চিত্রটা যদি 2বার আঁকো এটা এমনি মুখস্থ হয়ে যাবে।
মাইটোকন্ড্রিয়াতে যেটা সম্পন্ন হয়, তাহলে এই চারটা একটু মনে রাখিও তো। তোমার অ্যাসিটাইল আমাদের গ্লাইকোলাইসিসে টোটাল মাইটোকন্ড্রিয়াতে কী কী তৈরি হয়, তোমার এখানে 31 এটিপি তৈরি হয়, এটা একটু বা বই একটা ছাট আছে, ওই চারটা সুন্দর মতো করে মনে রাখলে হবে, এইখান থেকে বিচ্ছিন্নভাবে না পড়ে। এই যে সিটি এবং C4 চক্রের পার্থক্যের ছক আসছে, ভালো মতো করে পড়ে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখছো এটা কতবার আসছে, সিটি এবং C4-এর পার্থক্যটা। যেটা বললাম কোন কোষে ঘটে, ফটো রেসপিরেশন ঘটে কিনা, কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, ফিক্সিং এনজাইম কি, এখানে রুবিক্স, এখানে হচ্ছে তোমার ফসফেনুল ফাইবার কার্বক্সিলাইজ, প্রথমে সেই পথের নাম কি 3PG, এখানে ওয়ে অক্সালিসিলিক অ্যাসিড, কার্বক্সিলাইজ কেমন মানে দক্ষতা কেমন কার্বন ডাইঅক্সাইড বিজারণের, ক্লোরোপ্লাস্টের কোথায় হয়, আদর্শ তাপমাত্রা কত, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কেমন লাগে, এগুলো একটু পড়ে নিও মনোযোগ দিয়ে। সালু সংশ্লেষ শ্বসনের মধ্যে পার্থক্যটা অনেক সময় আসে ঘ নাম্বারে আর কি, 4 নাম্বারে দেয়। এই এখান থেকে মেকানিজম বেচ আর খুব একটা কিছু পাবে না, মেকানিজম যেগুলো আসা সম্ভব আমি কভার দিলাম। একটা হচ্ছে লবণ পরিশোষণ, আর একটা হচ্ছে যে তোমার ওই যে তোমার সিটি চক্র C4 চক্র, এগুলাই শেষ। দেখছো আমি মোটামুটি সব কিছুই দেখালাম, একেবারে আর কিছু আসে না। আর এগুলো হচ্ছে তোমার পত্ররন্ধ্রের প্রসাধনের ভূমিকা কি, এগুলো নর্মাল। আর এই যে এখানে এটা দিছে হচ্ছে তোমার এই যে অবাধ শোষণের জন্য দুইটা ধাপ, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড, অসম্পূর্ণ জারণ। গ্লাইকোলাইসিস নিয়ে এখানে আলোচনা করছি কিছুটা, তাহলে অ্যালকোহল কীভাবে তৈরি হয় এটা, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিও তাহলেই হবে। এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, বইয়ের পড়তে গেলে অনেক বড়, বাট সিকিউতে দেখবে যে একদম সিলেক্টেড 8 থেকে 10টা সিকিউ ছাড়া আর কিছু আসে না। সো এই টাইপের সিকিউগুলো ভালো মতো করে পড়ে যাও। লবণ পরিশোধনের জন্য সক্রিয় তাপগুলো বিশেষ করে পড়বা, সাইটোক্রোম পাম মতবাদটা এবং আজকে যেটা দেখাইলাম। এরপরে হচ্ছে তোমার এখানে গ্লাইকোলাইসিস, সিটি চক্র, C4 চক্র, এই 4-5টা দেখলে এখান থেকে মোটামুটি আর কিছু আসে না সচরাচর আর কি। বুঝছো? বলো কার কোনো সমস্যা আছে কিনা। নাইমুদ্দিন বোঝা গেছে সব? জি ভাইয়া বুঝছি। ওকে। ভাইয়া C4 চক্রের পিডিএফটা তো দিবেন মনে হয়, বলবে না? বুঝি না। C4 চক্রের পিডিএফটা আপনি নোট করছেন যেটা দিই নাই, এটা দিই নাই, দিছেন? আমি দিয়ে দিচ্ছি আবার। এখানে ওই যে আমি সহজভাবে লিখে রাখছি, এগুলো থেকে তোমরা নোট করতে পারো বা বইয়ে পড়ার সময় এগুলো একটু দেখে নিও, তাহলেই হবে। হ্যাঁ পাঠাইছি। আচ্ছা এখন আজকে আমরা নগ্নবীজ অধ্যায়টা একটু দেখবো বলছিলাম। নগ্নবীজের মধ্যে তোমরা কী কী পড়বে আমি একটু বলে দিই। হ্যাঁ এখানে আহামরি বোঝানোর কিছু নাই তো, সো আহামরি কঠিন কিছু না, জাস্ট এমনি দেখো কী কী পড়তে হবে না পড়তে হবে। টিস্যুতন্ত্রের আগের অধ্যায় মনে হয়। হ্যাঁ নগ্নবীজি কিন্তু তুমি এমনি বাইরে পড়তে গেলে অনেক কঠিন, মানে বইয়ের পড়াগুলো পড়তে গেলে, বাট সিকিউতে আসে মাত্র 3-4টা টপিক ঘুরে ফিরে, এই তোমার পুষ্প সংকেত বিষয়গুলাই। আচ্ছা ফার্স্টে তোমাকে উদ্ভিদটা চিনতে পারতে হবে যে এখানে একটা গর্ভাশয়হীন, অন্যটি গর্ভাশয়যুক্ত, ঠিক আছে। তো আমাদের যেটা গর্ভাশয়হীন, গর্ভাশয় বা গর্ভাশয়হীন যেটা বলতেছে, এটা হচ্ছে তোমার আমরা জানি এই যে তোমার ফল ফল তৈরি হয় না কোথায়, ফল তৈরি হয় না তোমার এই যে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে একটা হচ্ছে যে গর্ভাশয়হীন, তার মানে নগ্নবীজ উদ্ভিদ বোঝাচ্ছে, গর্ভাশয়যুক্ত মানে আবৃতবীজ উদ্ভিদ বোঝাচ্ছে, সিম্পল, তাহলে ধরে ফেলছো তুমি। এরপর প্রথম উদ্ভিদটি প্রতিনিধিত্ব করে, তার মানে এই যে তোমার নগ্নবীজ উদ্ভিদ সম্পর্কে যা জানো একটু লিখো। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, একদম অধ্যায়টা শুরুই হয়েছে এটা দিয়ে যে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে উদ্ভিদগুলো এগুলো কিন্তু একদম মুখস্থ, এগুলো কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এগুলো বানায় লেখার কোনো অপশন নাই। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ, তারপর আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ, এটা মুখস্থ রাখি একদম। তাহলে একদম এগুলো চিরসবুজ বহুবর্ষজীবী, তারপর গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড নাই, পরজনী সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয় নগ্নবীজকে, যেহেতু এখানে গর্ভাশয় নাই, আলটিমেটলি ডিম্বক রন্ধ্রে পতিত হবে। ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে। এরপরে তোমার পরাগায়ন বায়ুর মাধ্যমে সংগঠিত হয়, জীবনচক্র অসমাকৃত জনক্রম বিদ্যমান, আর কি গুণিয়া সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি।
এরপর খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা। অবশ্যই আমাদের পুয়েসি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধান আছে না, ধান, ওই ধানের উদাহরণ হচ্ছে আমাদের পুয়েসি মালবেসি দুইটার উদাহরণ বলতে হবে এখানে, মানে তোমাকে অর্থনৈতিক গুরুত্ব বলতে হবে। একদম রিডিং পড়ে এগুলা। পুয়েসি তোমার যা ইচ্ছা বলতে পারো তুমি, ধানের মাধ্যমে তুমি কীভাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন করো, কাগজ শিল্প ব্যবহার করা হয়, গুড় চিনি শিল্প ব্যবহৃত হয়, বেসর শিল্প ব্যবহার করা হয়। হেডলাইনগুলো মনে রাখতে পারলে তুমি বাকি কথা এমনি বলতে পারবা। মালবেসির জন্য তোমার বস্ত্রশিল্প ইউজ করা হয়, তারপর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, শাকসবজি তৈরিতে ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি, এভাবে করে ধরবা। আর এখানে হচ্ছে যে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এটা আমাদের বইয়ে আছে যদি চিত্রটা, সাইকাস এর মেগা স্পোরিফিলের একটা চিত্র আর কি এটা, ঠিক আছে, সাইকাসের মেগা স্পোরিফিল। আর তোমার এটা কি মেগা, হ্যাঁ হ্যাঁ মেগা। তাহলে এখানে কি বলছে, এর বিশেষ ধরনের মূল মানে সি উদ্ভিদটা মূলত সাইকাসের মেগা স্পোরিফিল বোঝাচ্ছে। এই সাইকাসের মূলের মানে হলো কোরালয়েড মূল নিয়ে কথাবার্তা বলতে হবে। কোরালয়েড মূল, এই কথাবার্তাগুলো লিখে দিও। কোরালয়েড মূল কীভাবে তৈরি হয়, এটা প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পরে তৈরি হয়, এটা তারপর ভূমিতলের উপরে দেগ্র শাখা সৃষ্টি করে। বাট টিস্যু তন্ত্রে কোনগুলো আসবে এগুলো একটু দেখে দিন। বুঝি না, টিস্যু তন্ত্রের মানে যেগুলা আছে কমন আছে সেগুলো একটু দেখা দিন টিস্যু তন্ত্রের অধ্যায়টা। ওকে ওকে। তাহলে এটা একটু দেখলা, এই কোরালয়েড মূল। আর পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, ইনফিনিটি স্টার, এটা এটা দেখছো অনেকবার আসছে কিন্তু। বিবিআই পোয়েসি মালবেসি পার্থক্যটা ইনফিনিটি স্টার। এই যে এগুলো তো কোরালয়েড মূল একবার আসছেই, এগুলো আবার দিছে যে নগ্নবীজ আবৃতবীজের বৈশিষ্ট্য। এটা মূলত পোয়েসি মালবেসি দিয়ে তুমি চালাইতে পারবা। পোয়েসি মালবেসির যে পার্থক্য, নগ্নবীজ আবৃতবীজের পার্থক্য একই। স্পোরোফাইটের গঠন এগুলো রিডিং পড়বা সবই মোটামুটি। আর জবার সংকেত, এই দুইটা সংকেত তোমাকে জানতেই হবে। একটা হচ্ছে যে ধানের সংকেত, একটা হচ্ছে জবার সংকেত। আমি একটু বলে দিই, দেখো জবা হচ্ছে বহু প্রতিসম, বহু প্রতিসম, একটা গোল্লার ভিতরে প্লাস বহু প্রতিসম, এরকম একটা। এই যে ফার্স্ট হচ্ছে যে তোমার এই যে গোল্লার ভিতরে প্লাস চিহ্ন, ঠিক আছে, এই যে গোল্লার ভিতরে প্লাস চিহ্ন তার মানে বহু প্রতিসম। এরপরে এই চিহ্নটা মানে উপলিঙ্গ, উপরে একটা এরকম চিহ্ন, নিচে প্লাস। এরপর হচ্ছে যে উপবৃত্তি আছে তবে কয়টা, পাঁচটা। উপবৃত্তি আছে কয়টা, পাঁচটা। উপবৃত্তি আছে তবে কয়টা, পাঁচটা। এবং একে অপরের সাথে যুক্ত না, উপবৃত্তিগুলো কি না যুক্ত নেই, যেন আমি ব্র্যাকেট দিয়ে নেই। এটা হচ্ছে বৃত্তি আছে পাঁচটা এবং একে অপরের সাথে যুক্ত, ব্র্যাকেট দিয়ে মানে বোঝাচ্ছি একে অপরের সাথে যুক্ত। দলমণ্ডল কয়টা, পাঁচটা। দলমণ্ডল কয়টা, পাঁচটা। পুংস্তবক কেমন, অসংখ্য। আলফা, আলফা মানে অসংখ্য, পরস্পরের সাথে যুক্ত। এবং একটা দললগ্ন মানে দলমণ্ডল এবং পুংস্তবক পরস্পর যুক্ত থাকে। এরপরে গর্ভাশয় আছে কেমন, অধিগর্ভ গর্ভাশয়। দাগের উপরে হলে অধিগর্ভ, দাগের নিচে হলে অধোগর্ভ। গর্ভাশয় কয়টা, পাঁচটা এবং পরস্পর যুক্ত, বলে দিলাম। তাহলে ফার্স্ট হচ্ছে যে বহু প্রতিসম, এরপর হচ্ছে যেটা উপলিঙ্গ, এরপর উপবৃত্তি আছে কয়টা, পাঁচটা। বৃত্তি আছে পাঁচটা তবে যুক্ত। দলমণ্ডল আছে পাঁচটা, পুংস্তবক আছে অসংখ্য এবং এটা পরস্পর যুক্ত থাকে। আর গাইনেশিয়াম বা তোমার গর্ভাশয় যেটা, এটা পাঁচটা আছে এবং পরস্পরের সাথে যুক্ত। এভাবে করে এক্সপ্লেন করবা। এই যেখানে তো ব্র্যাকেটে মোটামুটি বলছে। পুষ্প, এই যে জবা এবং ধানেরটা দেখে যাবা। এই এখানের বাইরে আর কি খুব একটা কিছু আসতে সচরাচর দেখা যায় না, এগুলো আসবে না, এগুলো আসার সম্ভাবনা খুবই কম। যেগুলো বোর্ড কোয়েশ্চেনে বেশি আসছে এগুলোই দেখে যাবে মূলত, ঠিক আছে। সাইকাসের কথাবার্তাগুলো দেখে যাও, এগুলো পারবা। নগ্নবীজ আবৃত্তির যে পার্থক্যটা, এটা আসে একটু বই থেকে সুন্দর মতো চিত্রটা আঁকা শিখিও, ঠিক আছে। এখানে কি থাকবে তোমার জবার আর কি পুষ্প প্রতীক। এখানে তোমার ফার্স্ট একটা এই যে তুমি দিবা কি বলে, এখানে এটা হচ্ছে যে তোমার গর্ভাশয়গুলা। আর এখানে আস্তে আস্তে এগুলো আঁকবা। এটা হচ্ছে দলমণ্ডল, দলমণ্ডল আর টুইস্টেড, টুইস্টেড দেখো টুইস্টেড। আর এরপর হচ্ছে যে বৃত্তি, বৃত্তিগুলো এরকম করে দিবা। লাস্টে উপবৃত্তি, একদম লাস্টে মাতৃঅক্ষ। এটা আঁকবা, কয়েকবার আঁকবা, আঁকলে হবে। গেল, এই টাইপেরই মূলত পাবা। এরপরে হচ্ছে যে টিস্যুতন্ত্র দেখাইতে বলছো। টিস্যুতন্ত্র, টিস্যুতন্ত্র থেকে মূলত একবীজপত্রী, দ্বিবীজপত্রী এগুলো ভালো মতো দেখে যায়। আর জাইলেম ফ্লোয়েমের গঠনগুলো, এই যে জাইলেম ফ্লোয়েমের গঠনটা আসছে একটা। কাজ এবং বিরোধে এর শ্রেণীবিন্যাস এ, নমুনা এ। এখানে আমাদের এটা ভাজক টিস্যু, এই ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস কই, হ্যাঁ ভাজক টিস্যু, ভাজক শ্রেণীবিন্যাস প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম ইত্যাদি। বিভাজন অনুসারে মাস, প্লেট, রিপ, অনেকগুলো তো আছে, এখানে মাত্র দুইটা বলছে।
এগুলো বাজু টিস্যু শ্রেণীবিভাগ অনেক আছে, দেখিও বইয়ে অনেক আছে, দুইটার কথা এখানে বলছে। আর কুমড়া কাণ্ডের ভাস্কুলার বান্ডালের পার্থক্য এখানে নমুনা বি এর সাথে, নমুনা বি এখানে অরিও ভাস্কুলার বান্ডাল একদম দেখেই বোঝা যাচ্ছে। এই যে একটা জাইলেম একটা ফ্লেম, একটা জাইলেম একটা ফ্লেম, একটা জাইলেম একটা ফ্লেম, তাহলে অরিও অরিও অরিওর সাথে কুমড়ার কাণ্ডের ভাস্কুলার বান্ডাল আমরা পার্থক্য করব। তার মানে অরিওর সাথে সমদ্বিপার্শ্বীয়, কুমড়ার কাণ্ডের ভাস্কুলার বান্ডাল কেমন সমদ্বিপার্শ্বীয়, এই অরিও এবং এটার সাথে পার্থক্যের ছকটা ভালো মতো করে পড়ে নিও। এই যে এখানে তোমার ক্যাম্বিয়াম থাকে না, এখানে ক্যাম্বিয়াম থাকে, এখানে মূলে পাওয়া যায়, এখানে কাণ্ডেও পাওয়া যেতে পারে। জাইলেম ফ্লোয়েম একটা বান্ডল তৈরি করে না, এখানে আমাদের বান্ডলটা তৈরি করতে পারে। এরপরে হচ্ছে দ্বিবীজপত্রী মূলে 5 এর কম, আর এখানে কীরকম জানি থাকে, লাগবে না, বিন্যাস ব্যাসার্ধের উপর অবস্থান করে না, এটা ব্যাসার্ধের উপর থাকে, এটাই। ক্লাসিফিকেশন আসতেছে কিন্তু বারবার, দেখো এই যে বাজু টিস্যু ক্লাসিফিকেশনটা আবার আসছে, শীর্ষক বাজু টিস্যু, নিবিত বাজু, পার্শ্ব বাজু টিস্যু। এরপর হচ্ছে যে কোষগুলোর গঠন, বাজু টিস্যু স্যার হিসেবে পার্থক্য ইনফিনিটি স্টার, ভালো মতো করে পড়ে নিই এটা। এরপরে এই শিশু, তাহলে বাজু টিস্যু উৎপত্তি অনুসারে কত প্রকার, এগুলো তো পারতে হবে তোমাকে, কাজ অনুসারে কত প্রকার, এগুলা ক্লাসিফিকেশন শুরুতে আছে, একটা সৃজনশীল ভালো মতো পড়ে নিলে বাকিগুলো পারবা। তাহলে ক্লাসিফিকেশন এখানে তোমার বাজু টিস্যু উৎপত্তি অনুসারে 3 প্রকার, প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, উদাহরণ একটা একটা পড়ে নিও। আর বিভাজন অনুসারে 3 প্রকার, মাস, প্লেট, রিপ। এরপরে হচ্ছে যে আর তো বলা নেই, আচ্ছা দুইভাবে বলছে, এই জন্য এটা বলছে। আচ্ছা, এরপরে এখানে উপরে যেটা আছে এটা স্থায়ী টিস্যু, এন টিস্যুর গঠন, আর এম টিস্যু সব টিস্যুর উৎস, প্রাইমারি আর কি, এম টিস্যু মানে প্রাইমারি, তাহলে এটা। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, কেমন এটা বিভাজিত হতে পারে না। স্থায়ী মানে কি, স্থায়ী এটা বিভাজিত হবে না, আর এটা জীবিত মৃত দুই ধরনের কোষই থাকবে, প্রোটোপ্লাজম বিহীন হবে, কোষপ্রাচীরগুলো পুরু হবে, অপেক্ষাকৃত বড় হবে কোষগহ্বর, বিভিন্ন ধরনের নকশা দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এগুলোই পড়বে আর কি মূলত। হ্যাঁ, আর এটা যেটা বললাম জাইলেম ফ্লোয়েমের গঠনগুলো ভালো মতো দেখে যায়, ঠিক আছে। এই যে ক্লাসিফিকেশন, বাজেট টিস্যু ক্লাসিফিকেশনটা বারবার দিচ্ছে, উৎপত্তি অনুসারে কত প্রকার, ব্যবস্থা অনুসারে কত প্রকার, কাজ অনুসারে কত প্রকার, কোষ বিভাজন অনুসারে কত প্রকার, এই যে 4টা টাইপ আমরা পড়ি মূলত, ঠিক আছে। এই এই যে এই চিত্রটা এখন বারবার পাবা, এটা মূলত টাইপ ভিত্তিক তো। এই যে অন্তর্গঠনের চিহ্নিত চিত্র কতবার আসছে, চট্টগ্রাম বোর্ড, এই বোর্ড কতবার যে আসছে, এটা 21 সালেই তো 4-5 বার আসছে। এই যে এই চিত্রটা ওই দিন আমি একে বুঝাইছিলাম এটা, তাই না। একবীজপত্রী ধান বা যে কোনো কচু এক মূলের অন্তর্গঠন, ঠিক আছে। কামলো তো ফোন দিছিলাম না ঘরের, ওরা সাথ কানা কি তো বাইরে হাজার ফোন করি, আইসক্রিম হাসা হাসি এখন 33,270 টাকা দিই, 33,270 টাকা। আচ্ছা, তাহলে এই যে মূলের অন্তর্গঠন বললেই তোমরা এটা আঁকবা, উপরে মূল রুম দিবা, এখানে এপিব্লেমা বা মূলত্বক যেটা সেটা দিবা। আর ফার্স্টে বলছি শুরু করবে এখান থেকে, এই যে তোমার পেরিসাইকেল থেকে বা পরিচক্র থেকে, যে পরিচক্রটা আঁকবা, পরিচক্রের বাইরে অন্ততক দিবা, অন্ততকের ভিতরে এবার তুমি এখানে এই যে মেটাজাইলাম মাঝখানে মূলে, মেটাজাইলাম মাঝে বলছিলাম, মূলে মেটাজাইলাম মাঝে, এই যে মেটাজাইলাম মাঝখানে দিলা, প্রোটোজাইলাম ভিতরের দিকে দিলা, আর এখানে ফ্লোয়েম দিয়ে দিলা, শেষ। আর এখানে মাঝখানে গোল্লা আলু দিয়ে দিলা, কত শেষ চিত্রটা। এভাবে করে কয়েকবার প্র্যাকটিস করে এই চিত্রটা, তাইলেই হবে। তাহলে এটা আসতে দেখবা তুমি। এরপরে হচ্ছে যে এখানে এটা এগুলা তো আঁকতে বললাম, এই কোষগুলা, এটা এই অধ্যায়ের না যদিও। আচ্ছা, এখান থেকে তুমি এই চিত্রটা দেখে যাও, এক বিষয়টি কাণ্ড, তাহলে আমরা মূল দেখলাম, কাণ্ডের ক্ষেত্রে কী দেখবা, আগে এখানে উপরে কিউটিকল দেখবা, আর কাণ্ডের ক্ষেত্রে অতিরিক্ত একটা লেয়ার পাবা, সেটা হচ্ছে যে অধোথক বা হাইপোডার্মিস, আর এখানে অ্যাপিডার্মিস পাবা বা বহিতক, এরপরে পাবা অধোথক, তারপর এখানে চোখের মাথার মধ্যে কিছু মেটাজাইলাম পাবা, আর এখানে ফ্লোয়েম পাবা, আর এখানে গোল্লা দিয়ে দিবা কিছু, আর এখানে স্ক্লেরেনকাইমা টিস্যু, শেষ।
সংযুক্ত ভাস্কুলার বান্ডলটা একটু ভালো মতো করে পড়িও, ঠিক আছে? ভাস্কুলার বান্ডল নিয়ে খুবই কনফিডেন্ট যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। জাইলেম ফ্লুয়েমের প্রকারভেদগুলো একটু চিত্রগুলো দেখে ভালো মতো করে একটু পড়িও। আর এখানে হচ্ছে দ্বিবীজপত্রী একবীজপত্রীতে কাণ্ডের পার্থক্যের ছকটা এটা ভালো মতো করে দেখিও, তাইলেই হবে। তাহলে এখান থেকে কয়টা টপিক পড়তেছি টোটাল? একটা হচ্ছে যে দুইটা চিত্র মূল এবং কাণ্ডের, আরটা হচ্ছে যে তোমার একবীজপত্রী দ্বিবীজপত্রীদের বৈশিষ্ট্যসমূহ, আরটা হচ্ছে যে ক্লাসিফিকেশন মানে হলো তোমার এটা কি বাংলায় কী বলে, শ্রেণীবিভাগ, তোমার বাজুক টিস্যুর শ্রেণীবিভাগ আর কি। আর হচ্ছে যে আর ওই যে জাইলেম ফ্লুয়েম টিস্যুর প্রকারভেদগুলো, বাস এই 5-6টা টপিক কভার করলে তুমি কমন পাবা শিওর। আর এর বাইরে কি আসেও না কিছু, বুঝছো? ওকে, আর কোনো সমস্যা? সিজান বোঝা গেছে সব? জি ভাইয়া বুঝছি। ওকে, হ্যাঁ এবার একটু নিজেরা পড়তে হবে আর কি, ঠিক আছে?